Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. সুপ্রিয় সুধী, শুভ সময়। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোকবর্তিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ সকল কলাকুশলীকে এবং কর্ণধার জনাব নূর মোহাম্মদ ভাইকে সুন্দর একটি প্ল্যাটফর্ম রেডি করে দেওয়ার জন্য। শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি, আজকের যে আলোকবর্তিকা এবং অতিথি আমাদের সাথে আছেন ওনাদেরকে একে একে পরিচয় করিয়ে দেব। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি স্বপন কুমার বৈদ্য, বাংলাদেশের চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। নমস্কার, আপনি কেমন আছেন? জি নমস্কার আপু, আছি আপনাদের তো মোটামুটি ভালো আছি। আপনাকে সুস্বাগত। আমি খুব আনন্দিত এবং কৃতজ্ঞ আপনার আমাকে সাধারণ মানুষকে এখানে মিলেনিয়াম টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সুস্বাগত আমাদের এই টিভিতে। আমি এবার যাচ্ছি জয়শ্রী রায়, ভারতের দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দিদি আমার প্রোগ্রাম আগে আরো করেছেন। তো নমস্কার, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনাকে দেখে এবং আরেকজন কবি স্বপন কুমারকে দেখে আমার আরো ভালো লাগছে। একসঙ্গে আমরা এখন পথ চলবো। এই হেমন্তের সন্ধ্যায় আমি নতুন দিল্লি ভারত নিবাসী কবি জয়শ্রী রায় আলোকবর্তিকা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। সকল সুধীজন এবং গুণীজন আমার শ্রদ্ধা নিবেদন করি এবং আজকের এই আলোকময় উজ্জ্বল উপস্থিতির সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই আলোকবর্তিকার আলোকময়ী সঞ্চালিকা শাহানুকা হাসান শিখা মহাশয়কে এবং শ্রদ্ধা ও সম্মান জানাই মঞ্চে উপবিষ্ট গুণী সম্মানিত শিল্পী শ্রী স্বপন কুমার বৈদ্য মহাশয়কে। সাথে যারা আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা নিবেদন করি এবং কৃতজ্ঞতা জানাই মিলেনিয়াম টিভিকে। আজকের এই সন্ধ্যাটি আমি পেয়েছি, সকলের সাথে আনন্দ করে ভাগ করে নেব। ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো, খুব সুন্দর করে বললেন। আপনাকে পেয়েও আমরা অনেক অনেক আনন্দিত এবং মিলেনিয়াম টিভিতে আজকের জন্য আপনাকে সুস্বাগত জানাচ্ছি। আমরা সবসময় যেন এইভাবে আপনাকে পাই, এটাই আমাদের আশা থাকলো। তো শেয়ার আমি দিয়ে দিচ্ছি, আপনারা শেয়ার করেন। আর প্রথমে দিদির একটি কবিতা শুনি, তারপর স্বপন কুমার বৈদ্য দাদার কবিতা শুনবো। আপনি এখন শেয়ার দেন দাদা। ধন্যবাদ। দিদি কোন কবিতাটি শুনছি প্রথমে? ধন্যবাদ। আমার কবিতা, যেহেতু আমি এই মাতৃভাষা নিয়ে কাজ করেছি এবং আজকে আমার খুবই প্রিয় এবং শিল্পী শুধু নয়, সাহিত্যেও সাধক এবং সাধিকা যারা আছেন, শাহানুকা হাসান শিখাকে আমার প্রথম কবিতা বাংলা ভাষা নিয়ে নিবেদন করি। এটি আমার সব থেকে প্রিয় মানবী শাহানুকা হাসান শিখাকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আমার এই প্রথম কবিতা মিলেনিয়াম টিভিকে আমি নিবেদন করলাম। বাংলা ভাষা নিয়ে আমরা যেটা ভাবি, অর্থাৎ আমাদের এই আত্মকথন, আমরা সবসময় নিজের কথা নিজে ভাবি এবং যেহেতু আমরা মাতৃভাষা নিয়ে কাজ করি, মাতৃভাষা নিয়ে কাজ করি সে কথা বলবো না, আমরা মাতৃভাষা আমাদের জীবনের একটি আলো, আমার প্রথম মা ডাক। তাই আমার প্রথম কবিতা আজকের নিবেদনে আত্মকথন। যদিও আর একবার জন্ম নিতে হয়, তবে সহস্র আলোক বর্ষেও দুরন্ত মৃত্যুর গতিতে আমি শত আলোক রশ্মির রোশনাই ঢুকে পড়বে আমার পৃথিবীর
আনাচে কানাচে, আমার এই পৃথিবীর আনাচে কানাচে আমি ডাকবো মা মা মা। আমি বলবো তুমি আমার ঋণ মধ্যে খেলা করে চলেছ, অতিস্বরে শব্দহীন রমণীর মতো গন্ধরাজের ঘোর লেগেছে। বীজ ধানেরও একই স্বর খেলিয়ে চলে দিক দিগন্তে, তীব্র কেন আকুল মাতৃভাষা। ডুব সাঁতারেও দেখতে পাচ্ছি ভোরের সূর্যলোক, একটা সাঁকো পেরিয়ে ছুটে চলেছি আরো একটা সাঁকোর দিকে। বিপ্লব আনছে আরো বিপ্লব, 6 ঋতুর ষোড়শ পদাবলিত একই নাম গান, মা 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 তুমি আর একা নও, সব বৃষ্টি তোমাতে বদ্ধ, সব অগ্নি তোমাতে ঋদ্ধ, সব বায়ু তোমাতেই মত্ত, সব সৃষ্টি তোমাতেই লিপ্ত। যদি আরো একবার জন্ম নিতে হয়, তবে সহস্র আলোক বর্ষেও দুরন্ত মৃত্যুর গতিতে রোশনাই ঢুকে পড়বে আমার পৃথিবীর আনাচে কানাচে, ডাকবে মা মা মা। নমস্কার। বাহ, চমৎকার তিনি, অসাধারণ অসাধারণ কণ্ঠ আপনার। ওয়াও। দাদা মনে হয় এখনো শেয়ার দিয়ে বলছে, শেয়ার দিয়ে আগে তোমাকে পেয়ে আমি এত খুশি, তাই আমার মনে হলো বাংলা ভাষা নিয়ে তুমি শুধু আমেরিকা থেকে আমাদের কাছে যোগসূত্র করেছো, কত আনন্দময় আজকে সন্ধ্যা, তাই এই কবিতাটি তোমাকেই আমি নিবেদন। অনেক 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 ধন্যবাদ, ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তো আমরা মনে হয় আরেকটি কবিতায় যাই, ততক্ষণে দাদা আসুক। আপনার লেখা আরেকটি কবিতা আপনি একটু পাঠ করবেন? হ্যাঁ আছে, সব কবিতাই আছে আমার কাছে। হ্যাঁ, আপনিও আরেকটি কবিতা, হ্যাঁ অন্য ভাষার কবিতাও করবেন পরে, সমস্যা নেই, করতে পারবেন। আচ্ছা অন্য ভাষায় করবো। হ্যাঁ আর একটা কবিতা, জি, সেটা হচ্ছে, এটা আমারই স্বরচিত কবিতা। যে সময় আমার ঠাকুমা ঠাকুরদা বা আমার যারা অগ্রজ যারা ছিলেন ঢাকা জেলাতে থাকতেন, তো যখন দেশ বিভাগ হয় তখন তো চলে আসতে হয়েছিল পার্টিশনের সময়। সেই সময় আমি ঠাকুমার কাছে যে গল্প শুনি, তখন আমার জন্ম হয়নি, তারও অনেক পরে, সেই অনুভব নিয়ে এই কবিতাটি আমার নিবেদন আজকে। আমার কিন্তু কবিতা শেখা ঠাকুমার কাছে। আমার ঠাকুমা আশালতা গুপ্ত শর্মা, ঢাকা বিক্রমপুরের জমিদার বংশের। তারপরে তিনি আমাদের বাড়িতে আসেন পাবনা জেলায়। তো শিকড় কিন্তু আমার বাংলাদেশে, কিন্তু আমার বিবাহ হয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে, কিন্তু আমার পূর্ববঙ্গ, আর তখন তো পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ ছিল না, তখন একটাই বঙ্গ ছিল, কিন্তু আমার শিকড় সেখানে একটাই ছিল, আমার শিকড় সেখানে। এবং আমি যখন 2019-এ শহীদ বেদিতে অঞ্জলি প্রদান করতে গেছি, শ্রদ্ধাঞ্জলি, সেই সময় আমি এই কবিতাগুলি পড়েছিলাম। বাংলাদেশ টিভি থেকে আমার কিছুটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেই সময়। আমি 2018 সালের কথা বলছি, 21শে ফেব্রুয়ারি ছিলাম সেই সময় আমি শহীদ বেদিতে। আমার এই কবিতাটির নাম হচ্ছে ভিটে মাটির টানে। ভিটে মাটির টানে। পিঁপড়েরা কানাকানি করে, সকাল হয়েছে এবার ওঠো, জানাশোনা রোদ্দুর বলে বিস্মরণের ঘাটে এসে নামো, নিয়ত জাগরণ কেন তোমার শিরায়, মেনে নাও মন্দ কথা মন্দ নাম, মেনে নাও তছনছ করা মধ্যরাতে, স্নায়ু বগে চলে যাও আশ্বিনের ঝড়ে, কেন স্নায়ু বেগে চলে যাও আশ্বিনের ঝড়ে, কেন জ্বেলেছ আগুন তবে কি ভিত পূজা হবে, বুকের মধ্যে নিয়েও
নেট সমস্যা করছে, দিদির কথাটা একটু আটকে গেল, বুঝলাম না। এতক্ষণে আমাদের সাথে অনেকে এসে যুক্ত হয়ে গেছেন, তো দিদির নেটটা ঠিক হতে হতে আমি সবার সাথে একটু কথা বলে ফেলি। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আছেন সঙ্গীত শিল্পী ফজলুল করিম রুহেল, অনেকক্ষণ থেকে আছেন, উনি শেয়ার দিচ্ছেন এবং সুন্দর কমেন্টস করছেন। তারপর আছেন শারমিন জাহান, খুব সুন্দর কবিতা ও আবৃত্তি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জিনাত পারভিন সেতু সঙ্গীত শিল্পী বলছেন শুভকামনা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। জিনাত পারভিন সেতু আরো বলেছেন আসসালামু আলাইকুম, সুন্দর আয়োজন। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। ফজলুল করিম রুহেল বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারহানা ফারহা বলেছেন অসাধারণ কবিতা আবৃত্তি, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে। শারমিন জাহান বলেছেন গুণীজনদের সমাবেশ, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। ফারজানা ফারহা আরো বলেছেন সম্মানিত উপস্থাপক এবং অতিথিকে অভিনন্দন, সবার জন্য রইল শুভকামনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। জেনিফার যারা বলেছেন অসাধারণ আবৃত্তি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবু রায়হান বলেছেন ওয়েলকাম এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দুজন অতিথি বুঝতে পারলাম না ওনারা কেন যেন উধাও হয়ে গেলেন, নেটের কি এতই সমস্যা করছে ওনারা ঢুকতে পারছেন না। তো আমরা একটু কথা বলি, ওয়েট করি, ততক্ষণে এসে যাবেন। ফজলুল করিম রুহেল বলেছেন চমৎকার আয়োজন। ফজলুল করিম রুহেল একজন সঙ্গীত শিল্পী এবং আমার ছোট ভাই। আমি তো আসলে কবিতা পড়ার জন্য এরকম প্রস্তুত হয়ে আসিনি, তো আমার চোখের সামনে না, ঠিক আছে, দাদা এসে গেছে, সমস্যা নেই। শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো বিপদে পড়ে গিয়েছিলাম, একদিকে আপনি চলে গেছেন, আপনার ফিরে আসতে আসতে লেট হচ্ছে শেয়ার দিয়ে, এইদিকে দিদিও হারিয়ে গেছে। তো ঠিক আছে, এখন দিদি একটা কবিতা, দুটো কবিতা করে তারপর গেছে, তা আপনি এবার আপনার কবিতায় যান, আপনার লেখা একটি কবিতা করেন। প্রথমে স্বাগতম, অভিনন্দন এবং আদাব শ্রদ্ধা জানাই শিক্ষা দিদিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তারপর সম্মানিত সকল দর্শক শ্রোতা বন্ধুগণ, আমার আদাব ও শ্রদ্ধা। আমি আবৃত্তি শিল্পী নই, আমার লেখা কোনো মতে আমি পড়ে শোনাবো, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল করি আমার কবিতা আবৃত্তি করছি। ঠিক আছে। আমার কবিতার নাম শহরে কোনো পাগল নেই। আমার শহরে দিদি একটু মিউটে রাখেন, দিদি একটু মিউটে রাখেন, আপনি একটু মিউট করেন। হ্যাঁ, তাহলে আমি একটু মিউটে রাখি, তারপর দাদারটা শোনা যাবে। আপনি করেন দাদা। আমার কবিতার নাম আমার শহরে কোনো মানুষ নেই। আমার শহরে কোনো মানুষ নেই, আছে শুধুই মানুষের মুখোশ। আমি তাদের মানুষ ভাবতাম, তাদের কতটুকু মনুষ্যত্ব আছে সেটা কেউ বিপদে পড়লে স্পষ্ট বোঝা যায়। তাদের হিংস্রতা ও নোংরামো দেখে বুঝতে বাকি থাকে না আসলে তারা মানুষ নয়। একজন মানুষের যেসব গুণাবলী থাকা প্রয়োজন তা তাদের আদৌ আছে বলে আমি মনে করি না। আমার শহরে কোনো মানুষ নেই, যদি থাকতো তাহলে তারা সব শ্রেণী পেশার মানুষকেও মানুষ ভাবতো, তাদের দুঃসময়ে বিপদে তাদের পাশে থাকতো, একের প্রতি অন্যেরা সহানুভূতিশীল হতো। শহরের নৃশংসতা, কোনো ধরনের রক্তপাত কিংবা ধর্ষণ হতো না। নারীরা সম্ভ্রম হাতাতো না যত্রতত্র, চিন্তাই হতো না, পথে ঘাটেই শিকার হতো না কোনো কিশোরী।
কিশোর গ্যাংয়ের উত্থান হতো না অলিগলিতে, আমার শহরে কোনো মানুষ নেই। চমৎকার 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 কবিতা লিখেছেন খুব সুন্দর করে, এবং আপনি পাঠও করেছেন অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয়শ্রীদি আনমিউট করেন, আপনি মিউটে আছেন। জি। আপনার কাছে এবার যে কবিতা পড়ি, হ্যাঁ আমি একটা কবিতা পড়ি জীবনানন্দ দাশের, কবি জীবনানন্দ দাশের কবিতা। ওকে। কবি জীবনানন্দ দাশের কবিতা ট্রিলজি, অর্থাৎ দুটি কবিতা একসাথে একটা মিথ তৈরি করেছে, মিথ। সেই কবিতা পাঠ করছে। কবি জীবনানন্দ দাশের কবিতা 25 বছর পরে। শেষবার তার সাথে যখন দেখা মাঠের উপরে, বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। এই বলে ফিরে আমি আসলাম ঘরে। তারপর কতবার চাঁদ আর তারা, মাঠে মাঠে মরে গেল ইঁদুর বেচারা, জ্যোৎস্নার ধান ক্ষেত খুঁজে। এলো গেল চোখ বুজে কতবার ডানে আর বাঁয়ে পড়িল ঘুমায়। কত কেউ রহিলাম জেগে, আমি একা, নক্ষত্র যে বেগে ছুটিছে আকাশে, তার চেয়ে আগে চলে আসে যদিও সময়, 25 বছর তবু কই শেষ হয়। তারপর একদিন আবার হলদে তৃণ ভরে আছে মাঠে, পাতায় শুকনো ডাঁটে ভাসিছে কুয়াশা, দিকে দিকে চড়ুইয়ের ভাঙা বাসা, শিশিরে গিয়েছে ভিজে পথের উপর। পাখির ডিমের খোলা ঠান্ডা কন কন, শস্য ফুল দু একটা, নষ্ট সাদা শশা, মাকড়ের ছেঁড়া জাল, শুকনো মাকড়সা, লতায় পাতায় ফুটফুটে জ্যোৎস্না রাতে পথ চেনা যায়, দেখা যায় কয়েকটা তারা হিম আকাশে যায়। মাঠে মাঠে খুঁজ খেয়ে ওদের পিপাসা আজও মেটে, 25 বছর তবু গেছে কবে কেটে। কার্তিক মাঠের চাঁদ জেগে ওঠে হৃদয়ের আবেগ, পাহাড়ের মতো ওই মেঘ সঙ্গে লয়ে আসে মাঝ রাতে কিংবা শেষ রাতে আকাশে, যখন তোমার মৃত সে পৃথিবী আজ এক রাতে ছিঁড়ে দিল যাবে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ, ভয় পেয়ে গেছে সব চলে, তরাসে ছেলের মতো আকাশে নক্ষত্র গেছে জ্বলে অনেক সময়। তারপর তুমি এলে মাঠের শিয়রে চাঁদ, পৃথিবীতে আজ আর যা হবার নয়, একদিন হয়েছে যা তারপর হাত ছাড়া হয়ে হারায়ে ফুরায়ে গেছে। আজও তুমি তার স্বাদ লয়ে আর একবার তবু দাঁড়ায়েছ এসে নিরানো মাঠে, পৃথিবীর চারিদিকে শস্যের ক্ষেত, চষে চষে শেষে চাষা চলে, মাটির গল্প বলে, তাদের মাঠের গল্প শেষ হলে অনেক তবুও থাকে বাকি। তবু জানো এ পৃথিবী আজ জানে তাকি, এ পৃথিবী আজ জানে তাকি। নমস্কার। জীবনানন্দের দুটি বিখ্যাত কবিতা, এবং খুব খুব সুন্দর করে আপনি আবৃত্তি, হ্যাঁ কবিতাগুলো চমৎকার, আপনি চমৎকার আবৃত্তি করেছেন দিদি।
ছবি আমার খুব প্রিয় কবি জীবনানন্দ। জানি না জীবনানন্দ আমাকে বাঁচিয়ে রাখেন। যদি রবীন্দ্র উত্তর কবি বলা যায় তাহলে জীবনানন্দকে আমরা সত্যিই জীবনের আনন্দ। নিজে অনেক দুঃখ হ্যাঁ পেয়েছেন, কিন্তু এমন কবিতা লিখে গেছেন যা আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পলে পলে তাকে অনুভব করি জীবনানন্দ। একদম 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 আমার অসংখ্য কবিতা শুনে ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় সুধী, আপনারা সবাই দেখছেন মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোকবর্তিকা অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি আমাদের সম্মানিত অতিথিদের কাছে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া। ধন্যবাদ। ফিরে আসলাম আবার আমাদের আজকের কবিদের কাছে। আমি একটু আরো অনেকে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি একটু কমেন্টসগুলো পড়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন কবি, সাহিত্যিক এবং দক্ষ উপস্থাপিকা, অফলাইন অনলাইনের উপস্থাপিকা মেঘলা জান্নাত। বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো মেঘলা জান্নাত? অনেকদিন পর তোমাকে দেখলাম। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তুমি অনুষ্ঠান দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্টস করছো। মেঘলা জান্নাত বলেছে গুণীজনদের উপস্থিতিতে চমৎকার অনুষ্ঠান উপভোগ করছি। অনেক অনেক ভালোবাসা থাকলো বোন তোমার জন্য। সঙ্গীত শিল্পী এমডি ইয়াসিন আলী বলেছেন সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর ফারহা আমিন বলেছেন এক্সিলেন্ট শো, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসিন আলী বলেছেন বাহ কি চমৎকার কবিতা পাঠ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেঘলা জান্নাত বলেছেন অসাধারণ কবিতা শুনছি, চমৎকার উপস্থাপন। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। কতগুলো উপরে উঠে যাচ্ছে। সুরাইয়া পারভিন লুবনা বলেছেন, সুরাইয়া পারভিন লুবনা বলেছেন আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারাই অনুষ্ঠানটি দেখছেন আমাদের মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএর এই সুন্দর প্রোগ্রামটি, আপনারা সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবার আমি যাচ্ছি স্বপন দাদার কাছে। জি, আপনি একটু আনমিউট করেন প্লিজ। মিলেনিয়াম টিভির আলোকবর্তিকা অনুষ্ঠানে আমাকে জানানোর জন্য শিকাপুকে আবারও ধন্যবাদ কথা জানাই। শিকাপু বলেছিলেন আমার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য, আমি দিতে পারিনি। এখন কি দেখবো? জি, আপনার কথাটা আবার একটু ভেঙে যায়। আপনার হেডফোনটা একটু ঠিক করেন, কথাগুলো ভেঙে ভেঙে আসছে। কথা বলেন। এখন ঠিক আছে আপু? হ্যাঁ, এবার ঠিক আছে। ওই যে ওইটা কাছের থেকে সরে গেলে কথাটা শোনা যায় না। এবার ঠিক আছে, পরিচয় বলেন। বলেছিলেন সে কি দিতে হবে আপু? জি জি জি, বলেন আপনি। তারপর আপনার লেখালেখি, আপনার বইগুলোর নামও বলেন সাথে। আচ্ছা ঠিক আছে। জি। আমি স্বপন কুমার বৈদ্য, অবসরপ্রাপ্ত ফার্স্ট ইয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্স সহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার অধীনে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিগ্রি অর্জন করি। আমি একজন ইউটিসি এবং বিএনসি ক্যাডেট। আমার প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি এবং গল্পগ্রন্থ একটি, যৌথ কাব্যগ্রন্থ 6টি। আগামী বইমেলায় কাব্যগ্রন্থ আরেকটা প্রকাশিত হতে যাচ্ছে। আমি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ম্যাগাজিনে আমার গল্প এবং কবিতা প্রকাশিত হয়েছে এবং দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়া আমি ভারত এবং বাংলাদেশের 3টি সংগঠন থেকে সাহিত্য সম্মান প্রেস পেয়েছি। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ থাকার জন্য। বাহ, চমৎকার দাদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনার লেখা যে কাব্যগ্রন্থ, ওইখান থেকে একটি কবিতা রেডি করেন, আমি দিদির কাছ থেকে ফিরে এসে আপনার কবিতা শুনব। ধন্যবাদ। জয়শ্রীদি, আনমিউট করেন, মিউটে আছেন, আনমিউট করেন। জয়শ্রীদি আনমিউট করেন। জি করেছি। জি জি, আপনি যে এখন যে কবিতাটি পড়ছি, জি অন্য ভাষার কবিতা। আমি
আমি 3টে ভাষায় কবিতা লিখি, বাংলায়, ইংরেজি, হিন্দি। এখন কোনটা পড়বে? হিন্দি পড়বো না ইংরেজি পড়বো? হিন্দি পড়েন, হিন্দি পড়েন। জি। হিন্দি, এটা গজল, এটা যে এই কবিতাটিকে গজল রূপ দেওয়া হয়েছে এবং যিনি দিয়েছেন তিনি গজল সম্রাট, তিনি গজল লেখেন। আমার কবিতাটি তার কাছে দেওয়ার পরে তিনি এই গজলের সুর দিয়েছেন। কবিতাটি কিন্তু যেটা আমরা আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একজন শায়র থাকে, শায়র মিন্স কবি থাকে প্রত্যেকের সঙ্গে। অর্থাৎ আমরা জন্মগতভাবে কিন্তু কবিতাকে ভালোবেসে জন্মায়। বিশেষ করে আমরা যারা সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশে জন্মায়, আমাদের রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় থাকে ভালোবাসার বীজ। সেই ভালোবাসার বীজ থেকে জন্ম নেয় ভালোবাসা, অর্থাৎ সচল প্রেমের কবিতা। এটা হচ্ছে আমরা সেটাকে গজলের রূপ দিই। গজল অর্থাৎ যখন গান হয়ে ওঠে, প্রেম যখন প্রেম থেকে উত্তরণ করে স্বর্গীয় প্রেমে যায়, ঠিক সেই সময় আমাদের মনে সাহানাই বাজে, অর্থাৎ সানাই বাজে। আমার কবিতার শুরু এখান থেকে। मचल उठी शहनाइयां तेरी रूप छुपाने को, चमके तेरे चेहरे से चांद को शर्माने को, हवा में है महक सी तेरी खुशबू की तरह, फूल भी झुकते हैं तेरी हर एक अदा पर, तू आई जैसे बाहर गुलशन में खिल गई, तेरी झलक से ही तो ये दुनिया सजी सवेरी, ये दुनिया साजी सवेरी, तेरी मुस्कान में जैसे कोई जादू बसा हो, हर नजर ठहर जाए तेरा दीदार पाकर, तू शायर की तरह, तू शायर की तरह हर लफ्ज में उतरी है, दिल में बसी जैसे तुम ही शायर की ख्वाब है, दिल में बसी जैसे तुम शायर की ख्वाब है, मचल उठी शहनाइयां तेरी रूप छुपाने को, चमके तेरे चेहरे को चांद को शर्माने को। ধন্যবাদ। চমৎকার, অসাধারণ অসাধারণ দিদি, কি বলবো, একেবারে যেন জীবন্ত কবিতা। কবিতার মানে এত আবেগের কবিতা, আবেগের কবিতা, মানে আবেগ, আমি নিজে আবেগে জড়িয়ে পড়েছি। জি, ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা করার জন্য। সাথে থাকুন, আবার আসছি আপনার কাছে। শুনলেন, আমার ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনারা শুনলেন। আবার আসছি। এবার স্বপনদা, আপনি একটু আনমিউট করেন প্লিজ। জি, আপনার এই যে কাব্যগ্রন্থ দুটোর নাম বলেন একটু, বা এইভাবে একটু দেখান বইগুলো। জি, অন্তিম মোহনা, রাইট? অন্তিম মোহনা, জি, ঠিক আছে। আরেকটা বেলা শেষে, হ্যাঁ, বেলা শেষে। এই দুটোই কাব্যগ্রন্থ। জি জি, আপনি একটি কবিতা করেন, যে কোনো একটি কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা করেন। মুক্তিযুদ্ধের অন্তরালে গল্পগ্রন্থ। জি, মুক্তিযুদ্ধের অন্তরালে, হ্যাঁ। কাব্যগ্রন্থ থেকে করতে বলতেছেন? জি, করেন কাব্যগ্রন্থ থেকে। আর যদি সমস্যা হয় কাব্যগ্রন্থ থেকে, তাহলে অন্যখান থেকেও করেন, সমস্যা নেই। ঠিক আছে, কাব্যগ্রন্থ থেকে করছি। এটা বেলা শেষে কাব্যগ্রন্থ থেকে কালো রং। জি,
ঈদের চোর হয়ে এসো না কখনো, এসো কাল বৈশাখী ঝড়ে, ধুলোয় লুকোবো দেখে নিও তুমি মরণ যন্ত্রণা সয়ে সয়ে। কুসুমের পাপড়ি দিয়ে করো না কখনো একটু আঘাত, পারলে পাথর সরে মেরো, যেন বয়ে যায় হৃদয় ভোজা রক্তের জল। হৃদয়ে নাম লেখার নেই আদৌ প্রয়োজন, লিখে দিও শিলার ভিতর মুখটা করে খনন। বসন্তের অপেক্ষায় থেকো না আবার, ফুলের মিলন হবে বলে, যে পথে এসেছি আমি সে পথ দিয়ে যাব চলে। মনে পড়ে যদি কখনো আসতেই পারে দুদিন অথবা সুদিন, দেখো গোলাপ হয়ে উঠবে আধো রঙিন। আমি শূন্যে আমার বাড়িয়ে আমার বাঙালি হাত, মরণ শয্যায় ডেকে নেব আঁধারি কালো রাত, মরণ শয্যায় ডেকে নেব আঁধারি কালো রাত। ধন্যবাদ। বাহ, চমৎকার, খুব চমৎকার কবিতা। আপনি বলছেন আবৃত্তি করতে পারেন না, খুব সুন্দর আবৃত্তি আপনি করেছেন, ধন্যবাদ আপনাকে। আপনি মিউটে থাকেন প্লিজ, আমি দিদির কাছে যাচ্ছি। জয়শ্রীদি, আপনি আপনার লেখালেখি সম্বন্ধে একটু বলেন, আপনার বইগুলোর নাম বলেন, কাব্যগ্রন্থের নাম বলেন প্লিজ। আপনি আপনার কথা বলেন একটু। আমার এই বইটি এটা কাম এন্ড বিহোল্ড, দেখা যাচ্ছে কি? আর একটু সোজা করেন, সোজা করেন, কাম এন্ড এদিকে দেখান, এই সাইডে আনেন দিদি, এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। এই বইটা ওয়ার্ল্ড বুক ফেয়ার চলছে। ওয়ার্ল্ড বুক ফেয়ারে আমার প্রোগ্রাম আছে 17 তারিখে। 17 তারিখে ওয়ার্ল্ড বুক ফেয়ারে কাম এন্ড বিহোল্ড নিয়ে আমি আলোচনা করব ইংলিশে। আর এই বইটি আছে শব্দহীন শবযাত্রা, এটা বহুদিন আগেই। ওহো, এটা এদিকে আনতে হবে বোধহয়। হ্যাঁ জি হ্যাঁ, সোজা করেন, আপনিও তো দেখতে পাচ্ছেন না, আপনি যখন দেখতে পাচ্ছেন এই যে এই ঠিক আছে। এটা হচ্ছে আমার কবিতার বই, বাংলা কবিতার বই কাম এন্ড বিহোল্ড। আর বাকি আরো একটা বাংলা কবিতার ছোট কবিতা বই আছে, একান্তের কবিতা। আরো একটা ইংরেজি বই আছে, সেগুলো এখানে রাখিনি আর কি, অনেক হয়ে যাবে বলে। এখন ব্যাপারটা হলো যে আমি যখন প্রথম শুরু করি 2000 সালে এখানে বিয়ে হয়ে আসার পরে, বিয়ে তো হয়েছে অনেকদিন আগে 81 সালে, তারপরে আমি দিল্লিতে এসে নিজে সেতার শিখি। দিল্লিতে তখন বাংলা ভাষার সেরকম চল ছিল না, কয়েকজন বাঙালি ছিল এবং বাঙালি একটা বেঙ্গল অ্যাসোসিয়েশন ছিল, তো সেখানে আমি যেতাম, কিন্তু সেটা অনেক পরে। আমার হাজবেন্ড মিনিস্টার অফ ডিফেন্স, রক্ষা মন্ত্রণালয়ে মিনিস্টার অফ ডিফেন্সে ছিলেন, আইএস অফিসার উনি, তো ওনারও সময় ছিল না। আর আমার কাছেও তখন দিল্লি এত বড় শহর, আমি বিয়ে হয়ে আসার পর আমার কাছে একটা অবিস্ময় মনে হতো। কিন্তু এখানে বহু ভাষী, মানে ভারতবর্ষের যত ভাষার মানুষেরা সকলেই এখানে চাকরি সূত্রে আসেন। দিল্লি তো কারো দেশ নয়, রাজধানী। চাকরি সূত্রে এখানে এসে সকলেই নিজের মতো নিজস্ব জীবনযাপন করতেন। তো আমার মনে হতো যে আমি এখানে আমার যারা বাঙালি বন্ধু বান্ধব, তাদের ছেলে মেয়েরা বাংলা বলতে পারতো না, বাঙালি ছেলে মেয়েরা বাংলা বলতো না, ইংরেজিতে আর হিন্দিতে কথা বলতো, নিজেদের মধ্যে হিন্দি আর ইংরেজিতে কথা বলতো। কিন্তু আমার যখন 2 সন্তান জন্ম নিল, প্রথম সন্তান 84 সালে এবং তারপর 79 সালে, তাদের সঙ্গে কিন্তু আমি বাড়িতে বাংলায় বলতাম এবং তাদেরকে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বিভিন্ন গান, বাংলা বিভিন্ন মানে লোকগীতে সব আমি বাড়িতে হারমোনিয়াম বাজিয়ে তাদের শিখিয়েছি। তারা নাচ গান করতো এবং বহু জায়গায় স্টেজ শো করতো বাংলায়। তখন আমার বন্ধুদের আমি বললাম যে তোমাদের ছেলে মেয়েদেরকে বাংলা শেখাও, বাংলা একটি সম্পদ। এবং আমাদের যিনি জাতীয় সঙ্গীত জনগণ মন, সেটি বাঙালি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে আমরা বাংলা শেখাবো, সময় কোথায়, এরা স্কুলে চলে যায়, স্কুল থেকে আসে, আমাদেরও সময় নেই, আমরা সকলে চাকরি করি, শুধু চাকরি না, তারা সব বড় বড় পদে আছে, বড় বড়, তাদের সময় নেই। তখন আমি ঠিক করলাম যে আমার
চাকরি করার প্রয়োজন নেই। আমার স্বামী বললেন তোমার চাকরি করার দরকার নেই, অর্থাৎ মানে স্যালারি হোল্ডার যেটা যাকে বলে। তো আমি শুরু করলাম, বাংলা ভাষা নিয়ে অ্যাসোসিয়েশন তৈরি হলো। সেই অ্যাসোসিয়েশনে দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এবং বড় বড় আইএস অফিসার, বড় বড় ডাক্তার যারা দিল্লি, মানে তারা বিদেশ থেকে ডিগ্রি হোল্ডার ডাক্তার, বড় ডাক্তার, তারা বাঙালি আমার অ্যাসোসিয়েশনে এলেন এবং বিভিন্ন পদ তারা গ্রহণ করলেন। কিন্তু তারা সময় দিতে পারলেন না, আমাকে বানালেন জেনারেল সেক্রেটারি। আমি সেটাকে রেজিস্ট্রেশন করলাম সুপ্রিম কোর্টে গিয়ে, এখানে কোর্টে গিয়ে আমার পত্রিকা এবং আমি রেজিস্ট্রেশন করলাম। অভাবনীয় সাড়া পেলাম, অভাবনীয় সাড়া। প্রত্যেক রবিবার সকালে বাঙালি ছেলে মেয়েরা মাতৃভাষা শিখতে আসতো আমার কাছে, আর আমার মেয়েরা তো ঘরেই আমি বাংলা বলতাম। এইভাবে আমার যাত্রা শুরু। তারপরে আমি 3-4টে যে সংগঠন তৈরি করলাম, সর্বভারতীয় বঙ্গবাসী সমিতি, নিখিল ভারত বঙ্গবাসী সমিতি, এবং শেষে যেটা শুরু করলাম 17 সালে, এটা হচ্ছে যে ভারত বাংলাদেশ মৈত্রী সংঘ, রেজিস্টার হলো। সেখানে আমি বাংলাদেশ হাই কমিশনার আমার সঙ্গে উনি সহযোগিতা করলেন। বাংলাদেশ হাই কমিশনে গিয়ে আমি অনুষ্ঠান করেছি, তারপরে দিল্লির বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করেছি এবং বহু পত্র পত্রিকা করেছি এবং অনেক সম্মেলন করেছি। আর মানে এইভাবে চলছে শুরু। আমার নিজের কাজও চলছে। বর্তমানে বহু টিভিতে আমি বাংলা ভাষা এবং হিন্দি সমস্ত ভাষা নিয়ে কবিতা, কাব্য এবং সেমিনার করি। আরো একটা যেটা সব থেকে মূল্যবান যেটা, এটা হচ্ছে যে একই আমি নিজেকে প্রচার প্রসারের কাজে রক্ত রেখেছি। এই বছর আমি জুন মাসে 13টা দেশ ঘুরে এসেছি। ইউরোপের 13টা দেশ। সুইজারল্যান্ডে আমার কবিতার রেকর্ডিং হয়েছে, প্যারিসে আমার কবিতার রেকর্ডিং হয়েছে, রোমে আমি কবিতা রেকর্ডিং করেছি, এবং ইটালিতে যে ভেনিসে যে যখন আমরা নৌকায় করে ভ্রমণ করছি ভেনিসে, তখনও আমার কবিতা রেকর্ডিং করেছি। কারণ আমি দেখলাম আমরা কিন্তু ইউরোপিয়ান কালচারের সঙ্গে যুক্ত আছি, কারণ আমরা অনেক বেশি সমৃদ্ধ ইউরোপিয়ান লিটারেচারে। এই যে কম্পারেটিভ লিটারেচার নিয়ে বহু সেমিনার আমি করেছি বিভিন্ন ইউনিভার্সিটিতে। দেখুন আমি কিন্তু এটা হচ্ছে আমার অ্যাক্টিভিস্ট, আমি হচ্ছে না একজন অ্যাক্টিভিস্ট, আর্ট কালচার এবং লিটারেচার অ্যাক্টিভিস্ট। তো আমাকে আমন্ত্রণ জানানো হয় সেমিনার করার জন্য, সঞ্চালনা করার জন্য এবং পেপার রেডি করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এভাবে এখনো চলছে, এখনো কিন্তু আমার কাজের মধ্যেই আমি। ধন্যবাদ। চমৎকার, ধন্যবাদ দিদি। মন ভরে শুনলাম, দর্শকরাও খুব বাহবা দিচ্ছে এবং শুনছে তারা সবাই। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছে আপনাকে, ভালোবাসা জ্ঞাপন করছে আপনার জন্য। তো আপনি, হ্যাঁ, এই যে আমাদের শামসুন ফৌজি আপু অনেকক্ষণ থেকে আছেন আমাদের সাথে, শ্রদ্ধা জানিয়েছেন সবাইকে এবং বলছেন বাহ শুনছে মুগ্ধ হয়ে শুনছি, সবাই শুনছে মুগ্ধ হয়ে আপনার এই যে আপনি এত সুন্দর সুন্দর লেখা আপনার এবং দেশ আপনি ঘুরেছেন আপনার করতে, সেটার জন্য আশীর্বাদ থাকলো। আপনি আরো অনেক দূরে এগিয়ে যান, সেটাই। বাংলা ভাষাকে নিয়েও আপনি চর্চা করছেন। আচ্ছা, আপনি যে বললেন গান শিখা, আপনি কি গান করেন দিদি? আপনি হারমোনিয়াম বাজিয়ে গান শিখান বলছেন, বাচ্চাদের শিখিয়েছেন আপনার ছেলে মেয়েদের, তো আপনি কি গান করতে পারেন? গান বাজনা শিখিয়েছিলাম, কিন্তু বর্তমানে তো একটু চর্চা কমই আছে, নেই সেরকম চর্চা। এরপরে আমি শোনাবো, আপনাদেরকে গান শোনাবো। আমি যে গানগুলো লিখেছি, আমি একজন লিরিসিস্ট, কিন্তু এখানে সোনার তরী নামে একটি বাংলা চ্যানেল ছিল, সোনার তরী। সোনার তরী নামে একটি বাংলা চ্যানেল ছিল। সেই সোনার তরীতে আমি নিউজ রিড করতাম, এবং সোনার তরীর যে টাইটেল সং, সেটা আমার লেখা, মনে প্রাণে বাংলা দূর প্রবাসে, সে টাইটেল সংটা আমার লেখা ছিল এবং তাতে সুর দেওয়া হয়েছিল। আর সোনার তরীতে যত সেমিনার হতো, আর্ট কালচার লিটারেচার সেমিনার হতো, সেখানকার অধ্যক্ষ ছিলাম আমি।
আমি বাহ, অধ্যক্ষ ছিলাম এবং বহু রেকর্ডিং আমার আছে অসাধারণ আছে অসাধারণ। তারপরে বর্তমানে বর্তমানে যেটা হয়েছে এর ফলে এখন আমি কানাডা এবং আপনার সঙ্গে তো আছেই এবং জি লন্ডনে যে কালাম একাডেমি অফ লন্ডন জি কালাম একাডেমি অফ লন্ডনের আমি ভারতীয় একমাত্র প্রতিনিধি ভারতীয় এবং সেখানকার সাংস্কৃতিক প্রতিনিধি। আমি ওখানে প্রত্যেক মাসে একটি করে অনুষ্ঠান করি, বাংলাতেই হয় সেখানে। ওখানকার যে মূল যেটা সেটা তারা হচ্ছে বাংলা লোকসঙ্গীত এবং বাংলা লোকগীতি নিয়ে কাজ হয় আচ্ছা এবং যত কবি আছেন সারা জি পৃথিবী জুড়ে যত বাঙালি কবি আছেন তাদের কবিতা নিয়ে সেখানে চর্চা হয়। আমার বাহ, খুব ইচ্ছা আপনারাও আসবেন, আপনাদেরকে আমি ডাকবো কালাম একাডেমি অফ লন্ডনে। অনেক অনেক ধন্যবাদ দিদি, এবং কালকে অনেক কথা কালকে শুনলাম। জি, আমি এবার পরে আবার আপনার কথা শুনছি। এখন এবার স্বপন কুমার বুদ্ধ দাদার কাছে যাচ্ছি। হ্যাঁ এবার দাদা আপনার একটু কথা আমরা শুনি। কবিতা। আপনি হুম, হাসানুকা আবার না আপনার কথা কবিতা, শোনান, আপনার কথাও শুনি আমরা, হ্যাঁ কবিতা, কবিতায় যান আপনি, আপনার কথা কবিতা করেন। শুনবো। আজকে জানেন তো আজকে শিশু দিবস, আজকে জি জওহরলাল নেহরু, পন্ডিত জওহরলাল নেহরু জন্ম দিবস, এটাকে চিলড্রেন্স ডে বলে। হুম হুম তো হুম, সেটার উপরেও কবিতা পড়বো আমি। আচ্ছা ঠিক আছে। কিন্তু এখন আমি আপনি, যে কবিতাটি পড়ছি, না এখন দাদা পড়বে, দাদা পড়বে এরপর আপনি। আমি দাদার কাছে আসছি। আচ্ছা স্বপনদা ঠিক আপনি আছে, শুনতে পাচ্ছেন? ঠিক আছে। স্বপনদা শুন, জি আপনি আপনি কবিতায় যান, আপনার কবিতা পাঠ করেন, আপনার আমার লেখা একটা এবারে কবিতা কবিতা, শুন। জি আমার এবারে কবিতা কেন আমি বড় হলাম। জি শৈশবে বাল্যকালে জাত চিনতাম না, সবাই ছিলাম বন্ধু, সহপাঠী, খেলার সাথী। কৈশোরে এসে দেখি যত জাত বেজাত ভাগাভাগি খেলায়, জাতের কপালে সবাই মারছে লাঠি। রক্ত মাংসে তো একই মানুষ, চেহারায় দেখি কিছুটা তফাৎ। জাতের নাম তাহলে হচ্ছে কেন? কে সৃষ্টি করেছে এই জাত বেজাত? সৃষ্টিকর্তা সবাইকে পাঠিয়েছেন মানব সন্তান রূপে। জাতের নামে তবে কেন এত সংঘাত? মানুষ যদি জাত হয়, নাকি জাত মানুষ হয়? যদি না হয়ে থাকে জাত বেজাত বিভাজনে, কেন এত রক্তক্ষয়? সৃষ্টিকে যদি বিভেদ করি জাত বেজাতের ঘৃণ্য পাল্লায়, স্রষ্টা তবে একজন কেন সব মানুষের উপাসনার পাঠশালায়? হিংসা বিদ্বেষ ছাড়াও হে মানুষ, জাত বেজাতের নাম ধরে কোন মায়ের গর্ভে হয় জাতের জন্ম? কে বলতে পারে কোন ঘরে? মানুষ তুমি স্রষ্টার সৃষ্টি, তোমার সৃষ্টি হচ্ছে জাত বেজাত। হাড়ি ঘেটে দেখো তুমি, সবার হাড়িতে একই ভাত। শৈশব বাল্যকাল ভালোই ছিল, চিনতে হয়নি জাত বেজাত। কেন আমি বড় হলাম শুনতে হচ্ছে জাত বেজাত? কেন আমি বড় হলাম শুনতে হচ্ছে জাত বেজাত? কেন আমি বড় হলাম? ধন্যবাদ। চমৎকার, চমৎকার একটি কবিতা শুনলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু কমেন্টস পড়তে হবে, অনেকে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, পরে আমার দর্শকরা একটু মন খারাপ করবেন না পড়লে। তো আমি কমেন্টস পড়ছি। শামসুল আলম সাগর বলেছেন, অসাধারণ একটি কবিতা আবৃত্তি, মিলিনিয়াম টিভির অসাধারণ আয়োজন, আলোক পত্রিকা। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। জাকিয়া হায়দার সাথী সঙ্গীত শিল্পী অনেকক্ষণ থেকে আছেন, সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, বলেছেন দারুণ দারুণ অনবদ্য আবৃত্তি। জাকিয়া হায়দার সাথী মাধ্যমে আমি স্বপন কুমার দাদাকে পেয়েছি। তো সাথীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথী আমার ছোট বোন এবং খুব খুব ভালো একজন সঙ্গীত শিল্পী। সাথী বলেছে, আপু লোকগানের শিল্পী লাগলে যেন তোমাকে জানান, আমি প্রোগ্রাম করতে চাই। আচ্ছা 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 ঠিক আছে, অবশ্যই অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো।
তারপর অনিত ভাই বলেছেন চমৎকার কবিতা আবৃত্তি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইতিমণ্ডল দিদি একজন সঙ্গীত শিল্পী, উনি নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বলেছেন দিদি আপনি অনেক গুণী মানুষ, লাভ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা দিদি। তারপর শামসুল ফুজি আপু আছেন, তারপর ফারদিন, FS ফারদিন, অসাধারণ উপস্থাপনা এবং এখন অসাধারণ কবিতা আবৃত্তি, গুণীজনের আলোয় আলোকিত আলোকবর্তিকা। জি, আমাদের আলোকবর্তিকাটি গুণীজনের আলোয় থাকে আলোকবর্তিকা, আমার লেখা একটি কবিতা। এই কবিতার নামেই আমি এই প্রোগ্রামটি, মিলেনিয়াম টিভিতে এই প্রোগ্রামটি করছি। তো সুপ্রিয় সুধী, আপনারা সবাই দেখছেন মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA আয়োজিত অনুষ্ঠান। আপনারা সবসময় মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি USA সাথে থাকবেন। মিতা চ্যাটার্জি বলেছেন খুব সুন্দর দাদার কবিতা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে দেখতে আসলে আমাদের সময় একেবারেই শেষের দিকে। আমি জয়শ্রীদির কাছ থেকে একটা কবিতা, শুধু একটি কবিতাই আপনি বলতে পারবেন, সময় শেষ। একটি কবিতা শুনি, তারপরে দাদার কাছে একটি কবিতা শুনে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ধন্যবাদ। ইংরেজিতে বলি কবিতা, ইংলিশে বলি? যে হ্যাঁ বলেন, ইংরেজিতে করেন নাই কবিতা, করেন এখন। ধন্যবাদ। ইংরেজিতে যে কবিতাটি পড়ছি, কবিতাটির নাম হচ্ছে, কবিতার মেন থিম যেটা, সেটা হচ্ছে দেওয়াল, আমাদের ওয়াল, যেটা দেওয়াল, দেওয়ালে যে ফটো টাঙানো থাকে, দেওয়ালে যে ফটো টাঙানো থাকে, সেই ফটোটিকে আমরা দিনের পর দিন দেখতে পাই। যাকে দেখি তার সম্বন্ধে আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু তাকে তো কাছে পাই না। সেই স্মৃতি নিয়েই আমার এই কবিতাটা যেটা লিখেছি। দেওয়াল কবিতার অনুবাদ নয়, কিন্তু দেওয়াল কবিতার অনুবাদ নয়, এটা হচ্ছে রিক্রিয়েশন, মানে আমার ভাবনাটাকে নতুন ভাবে উপস্থাপনা করা। কবিতার নাম হচ্ছে প্যানোরামা ইন দ্য ওয়াল। A panorama in the world. Amidst the course of daily life, my eyes get away, often glued to the wall in the tiny room, where your photo frame is placed. Countless uneventful conversations peep into my mind. Day and night, day and night. Often I try to talk your photograph, but end up in harsh reality. You live only in photo frame, placed in the wall, in the tiny room where I have lived 10 long years since you left me one day. My mind is overflowing with the fragment pieces of an otherwise ordinary conjugal life, only with two words, TV2. The memorabilia unleashes a series of flashes, days gone by, sometimes an uncanny field projects a panorama before my eyes, astonishingly vivid as if real, and constantly moving in the world, from the corner to the other, with your photo frame in the lead, with your photo frame in the lead, a panorama in the world. চমৎকার, অসাধারণ, অসাধারণ। মানে সহস্র স্মৃতি নিয়ে ফটো ফ্রেমটি, কখনো এই ওয়ালে, কখনো ওই ওয়ালে। একদম একদম অসাধারণ, অসাধারণ দিদি, সত্যি মুগ্ধ, আমরা সবাই মুগ্ধ।
দাদা আপনার শেষ থ্যাংক ইউ। কবিতাটি একটু শুনি। ধন্যবাদ। আপনি বলা বাহুল্য যে আমারও ইংরেজি কবিতা 13টা আছে, এখন হাতের কাছে নাই, আমি জানতাম না, আমি এখন বললাম না। যদি কোনোদিন সৌভাগ্য হয় হয়তো পরে শোনাবো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, পরবর্তীতে এবার আমার অবশ্যই পাঠ করবেন। একবার ভালোবেসে দেখো, ভালোবেসে দেখো, কত সহস্র গোলাপ ফোটে তোমার মনের ধুধু উদ্যানে, কেমন গর্জন করে তোমার ভালোবাসার সাগরে, বাসন্তী হাওয়া কেমন হু হু করে শুয়ে যায় তোমার ক্লান্ত মন, মরা নদীতে কি করে বান ডাকে, তোমার ঠোঁট যুগল কিরকম গোলাপি আভা বিকিরণ করে প্রভাতী সূর্যালোকের তেজের মতো, প্রজাপতি কত ভাবে উড়াউড়ি করে তোমার মনের আকাশে, কি দারুণ প্রাণের সঞ্চার হয় কবিতার বুকে, রাতে কতবার স্বপ্নে দেখতে পাও আমাকে, একবার ভালোবেসে দেখো, তোমার মনের দুঃখগুলো আমার চোখের জলে কি নিখুঁত ভাবে ধুয়ে যায়, পৃথিবীটা তোমার চোখে হয়ে উঠবে একটা ভূস্বর্গ, দেখবে সাগরের ঢেউ তোমার চরণ যুগল ধরে কত করে, একাকা সফেদ জ্যোৎস্নায় ছেয়ে যাবে পুরো পৃথিবী, দেখবে কিরকম ঝুম বর্ষা নামে চৈত্রের খরায়, একবার ভালোবেসে দেখো, আমি কেমন ফিরে আসি মৃত্যুর গুহা থেকে, কৃষ্ণচূড়া পলাশ শিমুলের পাপড়ি ঝরে রক্ত লাল হবে মাটি, ধস নেমে মাটিতে মিশে যাওয়া পাহাড় তার পুরনো রূপ ফিরে পেয়ে মাথা উঁচু করে দাঁড়াবে মোগল সম্রাটের মতো, একবার ভালোবেসে দেখো, আমার চুম্বনের স্বাদ পেতে কতটা রাত বিনিদ্র কাটিয়ে দেয় তোমার দুঠোঁট, আমার শুষ্ক ঠোঁট কত পুষ্ট হয়ে উঠবে টসটসে আঙুরের মতো, কুয়াশার জলে কত স্নান করতে উন্মত জ্যোৎস্না, একবার ভালোবেসে দেখো, চিন্তাগ্রস্ত কালিমা মাখা আমার দু চোখ কেমন ভেসে যায় আনন্দের প্লাবনে, একবার ভালোবেসে দেখো, একবার ভালোবেসে দেখো। ধন্যবাদ। বাহ, অসাধারণ অসাধারণ, দুজনেরই আজকে এই কবিতা এবং আবৃত্তি, আপনাদের লেখা কবিতাও আপনাদের নিজস্ব আবৃত্তি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসাধারণ অসাধারণ দাদা, আপনিও একেবারে মানে খুব সুন্দর করে, যেমন দিদি করছে আপনিও এত সুন্দর করে করছেন কবিতা। আপনারা দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি একটু যেতে হবে, যদিও আমাদের হাতে একেবারে সময় নেই, তবুও আমার দর্শকদের একটু নাম না বললে আমি তৃপ্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। এমডি মুফাজ্জল করিম, শিল্পজগৎ মিউজিক ব্যান্ডের কর্ণধার, বলেছেন সুপার পারফর্ম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দারুণ দারুণ বলেছেন। তিনি আর বলেছেন আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর ঋত্বিক রায় চৌধুরী বলেছেন চমৎকার লেখা, স্বপন কুমার বৈদ্য বাবু। জি ঋত্বিক রায় চৌধুরী একজন বিখ্যাত কণ্ঠশিল্পী এবং ডাক্তার, উনি লন্ডনের আর কি, ভীষণ ভালো গান করেন, অসাধারণ। জি, আমাদের ওনাকে আমন্ত্রণ জানাবো একটু আমাদের মিলেনিয়াম টিভিতে গান করার জন্য। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি, আপনি খুব সুন্দর কমেন্টস করেছেন। জাস নূর প্রিয়াঙ্কা বলেছেন অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। জাস নূর প্রিয়াঙ্কা আরও বলেছেন চমৎকার। তারপর ঋত্বিক রায় চৌধুরী বলছেন বাহ চমৎকার লিখেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জাকিয়া হায়দার সাথীকে অনেক ধন্যবাদ। তারপর আরও কিছু কমেন্টস উপরে উঠে গেছে, পরবর্তীতে আমি কমেন্টস পড়ব এবং আপনাদের সব কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা, এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাদের আজকের সম্মানিত অতিথিদের আপনারা উৎসাহিত করেছেন। আমরা আজকে খুব সুন্দর একটি কবিতা আসর শুনলাম। আমার যেখানে আছি সেখানে একটু আজকে মেঘলা মেঘলা দিনটা ছিল, তো আর খুব জমে উঠেছে সব জায়গায়, যে যেখান থেকে দেখছেন শুভ সময়ে, এক এক জায়গায় এক এক সময় এখন
তো খুব খুব এনজয় করেছেন সবাই আমার কাছে মনে হচ্ছে, আর আমিও আসলে খুব খুব উপভোগ করলাম আজকের এই কবিতা আসরটি। আমরা গান দিয়েও করি, গান কবিতা দুটোই আমার আলোক পত্রিকায় আসে। তো আজকেরটা কখনো গান দিয়ে করি, কখন গান কবিতা দুটো দিয়ে করি। আজকে শুধু কবিতা আসর করলাম, কবিতা এবং আপনাদের মতো দুজন অত্যন্ত অত্যন্ত গুণী লেখক এবং আবৃত্তি শিল্পীকে নিয়ে আপনাদের অন্তঃস্থল থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। পরে আবারও দেখা হবে, আবারও আমাদের অনুষ্ঠানে। এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। দুই বন্ধুদের সাথে আজকে শেয়ার করতে পারে আমি ধন্য, ভীষণ আনন্দিত। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা মিলেনিয়াম টিভির সাথে আলোক বক্তৃতার সাথে থাকবেন, ওনাদেরকে এগিয়ে যেতে একদম। সাহায্য করবেন। প্রত্যাশারই হোক আলোক বক্তৃতা এবং মিলেনিয়ামের যাত্রা। জয়শ্রী দিদির সাথে থাকবেন, শিখা দিদির সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, নমস্কার, শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি, নমস্কার।